রচনা ব্যানার্জির একটি বাইট দেখে আমি অবাক হয়ে গেলাম। উনি মৌহা মৈত্রকে চোর বলছেন। ছি ছি ছি, এই ধরনের কথা মানে প্রমাণ ছাড়া তো বলা উচিত নয়। যাই হোক, মৌহা মৈত্রকে যতই খারাপ করার চেষ্টা করুন, পারবেন না। মৌহা মৈত্র যেই জায়গায় পৌঁছে গেছে নেত্রী হিসেবে অতুলনীয়। মৌহা মৈত্রকে আমরা 4 তারিখের পর থেকে যেভাবে লড়াই করতে দেখছি, সত্যি আমরা মানে কি বলবো, গর্ববোধ করছি। ওই রকম একজন নেত্রী আমাদের বাংলায় রয়েছে। মমতা ব্যানার্জির পরেই এখন মৌহা বাংলার দ্বিতীয় নম্বরে রয়েছে নেত্রী হিসেবে। বাংলার জনগণ, জনতা, আম জনতা যেটা বলে সেটাই লোকতন্ত্রে চলে। ওই এমপি, এমএলএ, নেতা, মন্ত্রী তাদের কথাই কিন্তু হয় না, কিচ্ছু হয় না। জনতা জনার্দন, জনতা যেটা ঠিক করে দেয় সেটাই লোকতন্ত্রে মেনে নিতে হয়। আপনি মানে ওই কলতলার মাসিমণিদের মতো ঝগড়া শুরু করে দিয়েছেন। সত্যি বাবা, মৌহা মৈত্রকে মানে যেভাবে লড়তে দেখছি, দলের যখন এই করুণ অবস্থা, বিপর্যয়, সেখানে উনি যেভাবে একা হাতে লড়াই করে যাচ্ছে ওই গদ্দারদের বিরুদ্ধে। আপনারা তো রাতারাতি গদ্দারি করে সব পালিয়ে চলে গেছেন। হ্যাঁ, আপনাদের বাংলার মানুষ কি চোখে দেখছে সেটা জানেন। সবাই ছি 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 করছে। এত বড় বিশ্বাসঘাতক দলে দলে এমপি, এমএলএ হতে পারে বাংলার মানুষের ধারণা ছিল না। আপনারা বাংলার মানুষের সঙ্গে গদ্দারি করেছেন, শুধু মমতা ব্যানার্জির সঙ্গে নয়। এমপি, এমএলএ হতে গেলে ভোটে জিততে হয়, একা একা হওয়া যায় না, সেগুলো মাথায় রাখুন। আপনি তো মনে হচ্ছে এখন ওই গরুর রচনা লিখতে বসে পড়েছেন। আমরা মৌহা মৈত্রকে যেভাবে দেখেছি, মৌহা মৈত্রর ওই ইমেজ যতই আপনারা চেষ্টা করুন, যতই ইলজাম লাগান, কিচ্ছুটি করতে পারবেন না। মৌহা মৈত্র এখন মানে কি বলবো, মানে এমন একজন পরিচিতি মুখ হয়ে দাঁড়িয়েছে বাংলায়, সারা ভারতবর্ষে, সেটা ভাবা যায় না। এইভাবেই মৌহা মৈত্র লড়ে যাবে অন্যায়ের বিরুদ্ধে। মৌহা মৈত্র দেখিয়েছে আদর্শ কাকে বলে, সততা কাকে বলে। সে তো মানে অনেক হাইলি কোয়ালিফাইড লেডি, আমি জানি। তার শিক্ষা, পুঁথিগত শিক্ষায় আমি যাচ্ছি না, কিন্তু মানুষ হিসেবে যেই আদর্শের পরিচয় মৌহা মৈত্র দিয়েছে, সেটা সত্যি প্রশংসার যোগ্য। মৌহা মৈত্রকে বাংলার মানুষ স্যালুট জানায়। ওই রকম নেত্রী পাওয়া সত্যি ভাগ্যের দরকার। রত্ন মৌহা মৈত্র। মিস্টার ব্যানার্জি, আপনাকে আমি জানিয়ে রাখি, আমি একমাত্র প্রথম পশ্চিমবাংলার যে মিস্টার বচ্চনের সাথে প্রথম কাজ করেছি। আপনি বোধহয় সেটা জানতেন না। 7খানা ল্যাঙ্গুয়েজে কাজ করেছি, 150-এর উপরে বই করেছি, আপনি বোধহয় জানতেন না। আর বলাতে থাকতে গেলে যোগ্যতা লাগে, যেটা আমি অর্জন করেছি, আপনাদের পার্টিতে যোগ করে নয়। লজ্জা করে না? আমাকে আপনারা ইউজ করেননি, তাহলে তো একটা গড়িয়াহাট থেকে, ফুটপাথ থেকে একটা মেয়ে এনে দাঁড় করিয়ে দিতে পারতেন। হ্যাঁ, তাহলে আমাকে আপনারা কেন দাঁড় করালেন? আমার মুখটা দরকার ছিল, আমার সেলিব্রিটি স্ট্যাটাসটা দরকার ছিল, তাই না? তাই জন্যই আপনারা আমাকে নিয়ে গেছিলেন। আর আমি বলেই তাই জন্য সিটটা পেয়েছি, এমনি তো সিটটা পাইনি। আমার ফেস ভ্যালুটার জন্যই তো আমাকে নিয়ে আসা হয়েছিল, নাকি আমি একটা সাধারণ মধ্যবিত্ত ঘরের ফ্যামিলির মেয়ে, তাই জন্য আমাকে ধরে বেঁধে এনেছিল, তাই তো নয়। শুধু করাপশন না, এইরকম দলের সাথে থাকা যাবে না, এইরকম ভাবে থাকা যায় না। সত্যি এই দলটার মধ্যে যে এত নোংরামি ছিল, সত্যি আমার জানাই ছিল না। কি বলবো, মানে কি দেখতে হলো, গরু চোর, কয়লা চোর, মানে ওই কলেজ থেকে কি পেয়েছিস বাবা, মানে মুখেই নেওয়া যাবে না।
আমার এগুলো সত্যি জানা ছিল না। আমি শুধু দল করতাম, আমার শুধু মানে যেতাম, আমি আসতাম, যদি জানতাম মানে আমি জয়েনই করতাম না। মূল নষ্টের গোড়া হচ্ছে মিস্টার ব্যানার্জি। কি আমাকে পাল্টিবাজ বলে? এই একে তেল তোলো। আমি একটা গোটা পশ্চিমবঙ্গে একটা শো চালাতাম। শুনুন, আমি শো করতাম, শোয়ে যেতাম, আসতাম, ব্যাস। দলটাই শুধু আমার ফেস ভ্যালুটা ছিল। আর শুনুন, এত বড় একটা শো চালাতে গেলে একটু চাপাচাপি করতে হয়। এখন কারণ নতুন দল, নতুন প্রতিশ্রুতি, নতুন সবকিছু। বাই দ্য ওয়ে, দিদির আপডেটটা আমার ঠিক জানা হয়নি। ওনার আপডেটটা কি আছে? এত লক্ষ লক্ষ কোটি কোটি হাজার হাজার টাকা মেরেছে, মানে কি করবো, মানে দুঃখের বিষয়। আমি মারতে বললাম। এক্সকিউজ মি, দাদার কল আসছে। কি বলে? হ্যাঁ দাদা, বলুন বলুন। হ্যাঁ, ওই একটা ইন্টারভিউতে আছি। না এইসব ঢপের চপে মারছি আমি। হ্যাঁ ঠিক আছে দাদা, আমি আসছি, এক্ষুনি আসছি। হ্যাঁ, আসলে নতুন একটা দল আছে, তো নতুন দলে তো আমাকে যেতেই হবে, সেখান থেকে ফোন আসছে। তো বাই গাইস, ভালো থাকবে। বিশ্বাস করুন, আজকে যদি এই দলটা হেরে না যেত, তাহলে এই দলের মধ্যে লুকিয়ে থাকা যে মির্জাফরগুলো আছে, যে বেঈমানগুলো আছে, তাদেরকে চিনতে পারতাম না। আজকের হেরে গেছে বলে শুধু মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই চিনতে পেরেছে তা নয়, আমাদের মতো সাধারণ যে মানুষগুলো আছে যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসে দলটাকে সমর্থন করত, তাদেরও চোখ খুলে গেছে। এই দলের মধ্যে এত দুর্নীতি ভরা, মানে আজকে যদি হেরে না যেত, সামনেই আসতো না, আমরা সাধারণ মানুষটা জানতেই পারতাম না যে এরা একজন সৎ, সহজ সরল মানুষকে দিনের পর দিন ঠকিয়ে নিজেদের স্বার্থ পূরণের জন্য বেইমানি করে গেছে। লজ্জা পেয়ে যাবে এদেরকে দেখে। একটা টাইম মনে করতাম না মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে এই মানুষগুলো আছে, তার মানে এরা সত্যিই মমতা বন্দ্যোপাধ্যায় ভালো চায়। না রে ভাই, না, এরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বাস দেওয়ার জন্যই তৈরি ছিল, শুধু নিজেদের আখের গোছানোর জন্য। লজ্জা লাগে, লজ্জা। যারা একদিন বলেছে বিক্রি হবেন না কারোর কাছে, মনে পড়ে সায়নী দিদি, তুমি বলেছিলে না বিক্রি হবেন না? বিক্রি তো তুমি নিজে হয়ে গেছো দিদি। সত্যি ভাবতেও লজ্জা লাগে। আজকে দলটা হেরে গেছে, ঠিক আছে, চলো, আমি মেনে নিচ্ছি আমার ভুল হয়ে গেছে ওই দলটা সাপোর্ট করা। যদি আমি সরকারের খাতিরে, পিঠ বাঁচানোর খাতিরে বা নিজের জীবনের খাতিরেও যদি। রচনা বন্দ্যোপাধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট দেখলাম, যেখানে রচনা বন্দ্যোপাধ্যায় নিজে বলছেন বা বলেছেন, তৃণমূল এত চোর, আমি এত চোর হলে আগে থেকে জানতাম না। উনি বাবারি বাবা, খুব চাপ। আমি মমতা ব্যানার্জি ছিলেন বলে আজকে আমি প্রতীকে জিতিনি, আমি জনপ্রিয় অভিনেত্রী বলে প্রতীকে জিতেছি। ভাই, চৌঠামে এর আগে এত বড় বড় ডায়ালগগুলো আপনাদের কোথায় ছিল? আচ্ছা চলুন, আমি মেনে নিলাম মমতা ব্যানার্জি ফ্যাক্টর নয়, মমতা ব্যানার্জি এক্স ফ্যাক্টর, ফাইন। তো রচনা দেবী একজন আইনজীবী হিসাবে আপনাকে আমি একটা চ্যালেঞ্জ করছি। আগে দেখুন চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করার মতো ক্ষমতা রাখছেন কিনা। আপনি তো একটা পোস্টে আছেন এবং সেই পোস্টটা কনস্টিটিউশনাল একটা পোস্ট। আপনি একটা কাজ করুন, মমতা বন্দ্যোপাধ্যায় ফ্যাক্টর নয় আপনাদের কাছে, আপনার মতো মানুষের কাছে মমতা ব্যানার্জির জন্য আমি জিতিনি, আমি বিশাল বড় তারকা, মানে আপনার থেকে এরকম অনেক গুণের বড় বড় তারকা আছেন, মানে সব এখন যত সব আনপ্রফেশনাল সব তো বড় বড় স্টার হয়ে গেছে, তারকা সেরকম অনেক বড় বড় তারকা আছেন, অনেক বড় বড় তারকা রাক্ষসী আছেন। আর মানে এরকম তারকা। তো একটা কাজ করুন, আপনি যে কনস্টিটিউশনাল পোস্টটায় আছেন সেই পোস্টটা থেকে সবার প্রথমে আগে রিজাইন করুন। ফার্স্ট রিজাইন করে আমি অ্যাডভোকেট অরিন্দম কাঞ্জিলাল চ্যালেঞ্জ ছুড়লাম আপনাকে, আপনাকে চ্যালেঞ্জ ছুড়লাম, একটা কাউন্সিলর পোস্টে আপনি নিজে এনসিপিআই এর হয়ে বা ওই যে বিক্ষুব্ধ তৃণমূল, তারপরে কি সব ভালো তৃণমূল মন্দ তৃণমূল সব অত ভাই বুঝি না, তৃণমূল ইজ তৃণমূল অ্যান্ড তৃণমূল ইজ ইকুয়ালস টু মমতা ব্যানার্জি। আপনি আপনার পোস্টটা থেকে ভাই রিজাইন করুন, রিজাইন করে একটা কাউন্সিলর পোস্টের জন্য কন্টেস্ট করে দেখান, একবার কিছু না, মিনিমাম কর্মী সভা করুন, একটা মিনিমাম কর্মী সভা করুন। সেই কর্মী সভা করে সেই কনস্টিটিউশনাল পোস্টটা ত্যাগ করে একটা কর্মী সভা করে একটা মমতা ব্যানার্জির প্রতীকটা ছাড়া, জোড়াফুল চিহ্নটা ছাড়া
একবার আসুন তো দেখি, সামনাসামনি ইলেকশনে কন্টেস্ট করে দেখান। আমি চ্যালেঞ্জ করে বলছি, আপনার যে লেজে গোবরে অবস্থা হবে, লেজে গোবরে অবস্থাটা হওয়ার পর ঠিক ওই রকম আওয়াজটা উঠবে, ঠিক এরকম আওয়াজটা উঠবে। মমতা ব্যানার্জি ছিল বলে আজকে দিদি নাম্বার 1 থেকে তুলে এনে আপনাকে সাংসদ বানিয়েছেন। মানে আপনি যখন, মানে আপনাকে যখন টিকিট দেওয়া হয়েছিল তার সব থেকে বেশি বিরোধী ছিলাম আমি, এবং এই নিয়ে আমি যখন প্রতিবাদ করি দলের ভেতরে অনেক জায়গাতে শুনতে হয়েছিল, বাট তাতে আমি দমে যাইনি। আপনি একটা মিনিমাম শুধুমাত্র কাউন্সিলর পোস্টের জন্য কন্টেস্ট করুন, দেখবো তারপরে মমতা ব্যানার্জি ফ্যাক্টর না মমতা ব্যানার্জি এক্স ফ্যাক্টর সেটা দেখা যাক। হোক না চ্যালেঞ্জটা, যে পোস্টে আছেন পোস্ট থেকে রিজাইন করুন, রিজাইন করে এসে তারপরে ফাইট করুন, তারপরে ভেবে দেখবো আপনাদের মতো লোকজনদের কথায়